পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ডক্টর পল্লবী মাঝি, জার্নিটা কেমন ছিল? আমি যখন ছোট তখন আমার মা স্ট্র্যান্ড রোড স্টেট ব্যাংকে পোস্টিং কলকাতায়, এবং আমার বাবা তখন বর্ধমান ইউনিভার্সিটির প্রফেসর। আমাকে সেন্ট জেভিয়ার্সে ভর্তি করা হলো। বড় হতে হতে রিয়েলাইজ করলাম, বুঝতে শিখলাম যে আমি হয়তো অন্যদের থেকে একটু আলাদা। কেন? সকলের তুলনায় হাইটে হয়তো একটু ছোট ছিলাম। জেনেটিক্যালি কিনা জানি না, আমার চোয়ালের মধ্যে 52টা দাঁত ইম্প্যাক্টেড ছিল। সেই জন্য এই চোয়ালটা অনেকটা বড় ছিল তখন, ছোট যখন ছিলাম। এবং আমি খুব একটা মিশতে পারতাম না ছোটবেলায়। স্বভাবতেই আমাকে সবাই এক ঘরে করে দিয়েছিল স্কুলে, এবং খুব বুলিড হতাম। জেদ একটা ছিল যে এদেরকে আমাকে একটা কিছু করে দেখাতে হয়। আমি যখন জয়েন্টে 99 জেনারেল কোটায় র্যাঙ্ক করলাম, তখন আমার ভাই প্রথম এসে মাকে বলে, মা দিদিও কিন্তু ভালো পড়াশোনায়। সেটা হচ্ছে আমার প্রথম যুদ্ধের জন্য। তারপরে আমি পরে এমডি হয়তো করেছি। জয়েন্ট পরীক্ষায় 99 র্যাঙ্ক মুখের কথা নয়, না অনেক পরিশ্রম করতে হয় তার জন্য। না, যুদ্ধ ছিল, ভেতরে জেদ ছিল। এবং আমি এমডি করি কস্তুরবা মেডিকেল কলেজ থেকে। আমার শারীরিক এই প্রবলেমের জন্যে আমার একটা স্কোলিওসিসও আছে। পরে আমায় বলে দেওয়া হয়েছিল যে আমায় বসে কাজ করতে হবে, মানে যে প্রফেশনটাই নেব আমি বসে করব। সেটা প্রথমে আমি স্কিন নিই, কিন্তু ডায়াগনস্টিক প্যাথোলজি যখন অপশান এলো শিফট করে গেলাম। জীবনে লড়তে লড়তে লড়াইটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। আমি ওখানেই পড়াতাম কস্তুরবা মেডিকেল কলেজ ব্যাঙ্গালোরে। ফিরে এলাম, নিজের ক্লিনিক শুরু করলাম, সেখানেও যুদ্ধ করলাম। আমার ছেলেরা আমার সাথে যারা কাজ করে, আজকে 21 বছর 22 বছর তারা কাজ করছে। 20 জনের বেশি স্টাফ, প্রায় 55 জন হয়তো পেরোলের বাইরে কাজ করে। কিন্তু আজকে আমার আনন্দ যে আমি তাদের একটা সাপোর্ট, আমি তাদের সব। আর জীবনে এই লড়াইয়ের সাথে সাথে রোটারি ইন্টারন্যাশনাল যেটা আছে প্ল্যাটফর্ম সমাজ সেবার, আমি 21-22 বছর করছি। রোটারিতে এই মানে যাদের কিছু কমজোরি থাকে তাদেরকে হেল্প করার একটা ভীষণ বড় জায়গা আছে, এবং এখন মেন্টাল হেলথের ভীষণভাবে কাজ করছে। এখন তো আপনি প্রতিষ্ঠিত একজন ডাক্তার সমাজে। হ্যাঁ, এখন আর যুদ্ধটা যুদ্ধ মনে হয় না। আমি এখন পুরো ওয়েস্ট বেঙ্গল, সিকিম এবং নর্থ ইস্ট ইন্ডিয়া আমি তার অ্যাসিস্ট্যান্ট অ্যাম্বাসেডর ফর উমেন এম্পাওয়ারমেন্ট। এবং আমি মানসিক যে নির্যাতন, বাচ্চাদের স্ট্রেস, মেন্টাল স্ট্রেস অফ চিলড্রেন, তারপরে বয়স্কদের, তার ছেলে মেয়ে চলে যাওয়ার পর সেই দিকটাও দেখি। মন্দিরা দি, আপনি বলেন আপনার চোখের সমস্যা, এটা কি একদম ছোট্টবেলা থেকে? না, হঠাৎ করে কিভাবে হলো? ছোট থেকে দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করতে 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 যখন ভাবছি যে বাহ, এত পড়াশোনার জন্য খাটলাম, ন্যাশনাল স্কলারশিপ পেয়ে গেলাম, মাস্টার্সটাও দারুণ রেজাল্ট হয়ে গেল, পিএইচডিও জয়েন করে ফেললাম, হঠাৎ করে পিটুইটারি গ্ল্যান্ডে একটা সমস্যা ধরা পড়লো। সেই সময়কার কথা বলছি, 2003। চলে যেতে হলো আমাকে চেন্নাই। সেখানে অপারেশন হয়ে গেল, বিরাট বড় বড় স্কাল্প তুলে পুরো অপারেশন হয়েছিল আমার। কিন্তু সেই অপারেশনের পর কি হলো, এক দিনের মধ্যে আমি একটি চোখের পুরো দৃষ্টিশক্তি হারিয়ে ফেললাম, আর একটি চোখেরও ততই। বাড়ির অবস্থা তখন খুব খারাপ। আমাকে নিয়ে যে মেয়ের চোখটা কি ভালো হবে না, এত পড়াশোনায় ভালো, ও কি পড়াশোনাটা এইভাবে শেষ হয়ে যাবে? সেই অবস্থাতেই সেই সময় এসএসসি পরীক্ষা দিলাম, এবং সেই আমার জোনে আমি সেকেন্ড র্যাঙ্ক করলাম। স্কুল নির্বাচন করতে বলা হলো, আমি তখন গ্রামের স্কুল নির্বাচন করলাম। এখন আপনার চোখের কি অবস্থা মন্দিরা দি? রিসেন্টলি আরও ডিটোরিয়েট করছে। এর মধ্যে আমার কিন্তু বিয়ে হয়েছে, প্রতিবন্ধকতা জানিয়ে, অ্যারেঞ্জ ম্যারেজ যেমন হয়। 1 বছর পর যখন আমি একটি সন্তানকে সুস্থভাবে সবলভাবে যখন জন্ম দিলাম, আমার বাচ্চাটি যখন বড় হতে লাগলো, আমার স্বামীর মনে হতে লাগলো এত প্রতিবন্ধকতাযুক্ত বউ আমার চাই না, ভাল লাগছে না, এত পাচ্ছি না, সে আমাকে ছেড়ে চলে যায়। আমি একা এখন স্কুলে চাকরি করছি, আমার নিজের বাচ্চাকে বড় করছি, প্লাস ওই গ্রামের 260টি বাচ্চা আছে আমার কোনো অসুবিধা হয় না, এবং আমি মা, এবং আমি সবার মা হয়েই থাকতে চাই। একদিকে স্কুলে পড়াচ্ছেন, একদিকে সন্তান মানুষ করছেন, সংসার চালাচ্ছেন, 260টা বাচ্চা আপনার সাথে। আমাকে আশীর্বাদ করবে। স্বপ্না হালদার প্রত্যেকটি পদক্ষেপে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছে বললে।
দিদি অ্যাকচুয়ালি আমি খুব গরিব ঘরের মেয়ে, যেখানে অভাবটাই আমাদের সঙ্গী ছিল। আমার বাবা একজন মাছ বিক্রি করেন আর মা অন্যের বাড়িতে কাজ করতেন। আমার একটা ছোট ভাই ছিলেন, ভাই আছে। তো আমাদের দুজনকে মানুষ করতে আমার বাবা মা প্রায় অর্ধেক জীবনটাই দিয়ে দিয়েছে। আমরা এমন একটা পরিবেশে ছিলাম যেখানে পড়াশোনাটা ঠিকমতো করা যেত না। একটা সময় বাদে ওই পরিবেশ থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমাকে চলে যেতে হয় অন্য জায়গায়, যেখানে আমি রুম নিয়ে আমি আলাদা করে থাকতাম। ওখান থেকে আমি স্কুলিংটা কমপ্লিট করি। রেন্টের নিয়ে থাকতাম, মেস বলতে পারেন। ওখানে থাকতাম। ওখান থেকে আমি কলেজে ভর্তি হলাম। আমি কলেজটা কমপ্লিট করার সাথে সাথে একটা প্রাইভেট সেক্টরে কাজ পেয়েছি। তো কাজ করতে করতে প্রায় বেশ চলছিল, সময়টা বেশ ভালোই যাচ্ছিল। অভাবটাও কিছুটা পেরিয়ে এসছি, সমস্ত প্রতিকূল জায়গাগুলোকে ওভারকাম করে করে এসছি। তো তারপরে হঠাৎ করে কোম্পানি থেকে স্যালারি দেওয়া বন্ধ করে দিল। দিশা খুঁজে পাচ্ছিলাম না কি করব। খুব মেন্টাল ডিপ্রেশনে চলে গেছিলাম। অনেকদিন আমি বসেছিলাম। ওখান থেকে আরেকটা কোম্পানিতে শিফট হই। ওখানে ইন্টারভিউ দিয়ে ওই কোম্পানিতে, ওটাও রিয়েল এস্টেট কোম্পানি, ওখানে শিফট হওয়ার পরে ওই কোম্পানির থ্রুতে আমি একটা কাজ নিয়ে একদিন কোর্টে যাই। তো কোর্টে যেতে একজন সিনিয়রের সাথে আমার দেখা হন। উনি আমাকে সমস্ত কিছু জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তোমাকে দেখে খুব ক্লান্তি মনে হচ্ছে, তোমার কি কিছু অসুবিধা? তো আমি বলেছিলাম যথারীতি না, আমার কোনো অসুবিধা নেই, একটু কষ্ট আছে। তো নর্মালি ক্যাজুয়ালি আমি একটা উত্তর দিয়ে চলে এসেছিলাম। তারপরে উনি আমাকে বললো, তো তুমি যখন এত পড়াশোনায় ভালো, তুমি গোয়েঙ্কা কলেজ থেকে পাস আউট করেছো, তাহলে তুমি এলএলবিটা কেন করছো না? আবার কি নতুন করে পড়াশোনা শুরু করলে? তখন আবার ওই নতুন করে পড়াশোনাটা শুরু করে উনি আমাকে অ্যাকচুয়ালি সাপোর্ট দিয়েছিলেন। ওখান থেকেই আমি জোরটা পেয়েছিলাম, আবারও ফিরে এলো সেই জোর। আমি পড়াশোনা করে তারপর আজকের এই জায়গায়। মৃত্যুর সাথে লড়াই করে ঘুরে দাঁড়িয়ে কি হয়েছিল? অ্যাকচুয়ালি আমি যখন স্কুল টিচার হই তারপরে সবই ঠিকঠাক চলছিল। আমার বাড়ি থেকে স্কুলটা অনেকটা দূরেই ছিল। তারপরে যখন মেয়ের মোটামুটি 1.5 বছর বয়স, তখন আমার গলায় একটু সমস্যা দেখা দেয়। তো সেই সময় ডক্টরকে দেখানো হয় এবং উনি বলেন যে গলায় একটা টিউমার হয়েছে। তারপর যখন বায়োপসি রিপোর্টটা আসে, তখনও আমরা জানি যে ঠিক আছে, কোনো ব্যাপার না। বায়োপসি রিপোর্টটা পাওয়ার পরে যখন দেখা যায় যে টিউমারটা ম্যালিগনেন্ট এবং সেটা ক্যান্সার, তখন আমাদের উপরে মানে টোটালি আমি ব্ল্যাঙ্ক। ক্যান্সার বললো? হ্যাঁ, ওটা ক্যান্সার স্টেজে ধরা পড়লো? ওটা সেকেন্ড স্টেজে ধরা পড়ে। এবং এটা কতদিনের লড়াই ছিল? এটা 2.5 বছরের একটা দীর্ঘ লড়াই। ইভেন এখনও আমার ট্রিটমেন্ট চলছে, একটা ফলো আপ চলছে। এখনও আমাকে হাই ডোজের ওষুধ খেতে হয়। তুমি তো বলে তুমি একজন টিচার, সবসময় কথা বলতে হয়। হ্যাঁ, সে তো গলাতেই তো কাজ, সব কথা বলেই তো কাজ। একদম গলারই কাজ। এবং প্রথম যেটা, আমার গলাটা খুব চৌকো করে যেত, মানে আমি পড়াতে পড়াতে খানিকক্ষণ বাদে আর কথা বলতে পারতাম না। এখন ডাক্তার কি বলছে? এখন আমি টোটালি কিওর, কিন্তু এখন গলার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমার আস্তে আস্তে আমার ভয়েসটা একটু লো হয়ে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।